গতদিন পরমাণু চ্যাপ্টার শুরু করেছিলাম, তাতে আমি যে পর্যন্ত পড়েছিলাম সেটা হলো এই যে n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি ছিল, যে n ইকুয়াল টু মাইনাস m e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। তা এখানে এই যে নেগেটিভ সাইন আছে, তোমরা একটু খেয়াল করো, এই নেগেটিভ n তম কক্ষপথে ইলেকট্রনের নেগেটিভ এনার্জির অর্থ হচ্ছে যে তোমরা দেখেছো যে এই যে যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের সেন্টার n, বাইরে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, তাই ইলেকট্রনের সঙ্গে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের জন্যই কিন্তু আমরা নেগেটিভ এনার্জি আমরা ধরে থাকি। এছাড়া এর আগের দিন আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এইটুকুনির মান তোমরা দেখো, এই যে জেডের মান 1 হয়, এই যে h স্কয়ার সহ কি হবে, এইটুকুনির মান 13.6, যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি বা ভূমি স্তরের শক্তি বলছিলাম, সেই সব এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, n ইকুয়াল টু n সমান মাইনাস 13.6 বাই n স্কয়ার। তাহলে n ইকুয়াল টু মাইনাস 13.6 বাই n স্কয়ার। খেয়াল, n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এর মান হচ্ছে 1 2 3 পরপর চলছে, তোমরা জানো নিশ্চয়ই। তা এই যে n এর মান বাড়লে দেখো n এর মানটা যদি মাইনাসটা বাদ দেওয়া হয় তাহলে n এর মান বাড়লে n কমবে, কিন্তু নেগেটিভ মানে কি, সেই নেগেটিভ 2 টাকা মানে 2 আর মাইনাস 4 মাইনাস 5 এগুলোর মধ্যে মাইনাস 2টা হচ্ছে সবচেয়ে বড়। সেই হিসাবে দেখা যাচ্ছে কি n এর মান যত বাড়ছে নেগেটিভ সাইনের জন্য ইটা হচ্ছে বাড়ছে। তার মানে কক্ষপথ থেকে মানে সেন্টার থেকে যত দূরে যাওয়া যায় তত কিন্তু ইলেকট্রনের শক্তি কিন্তু বাড়ে। তাহলে কে কক্ষের শক্তি, এল কক্ষের শক্তি, এম কক্ষের শক্তি পরপর কিন্তু শক্তি পরপর আমাদের কিন্তু বাড়ছে, এটাই কিন্তু আমরা দেখেছিলাম। নেক্সট আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি, আয়নায়ন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল। তা আয়নায়ন শক্তি, আয়ন কথাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আয়নের ব্যাপার স্যাপার আছে। তা বিষয়টা কেমন, ধরো আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখেছি কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বার করে দেওয়া হয় তাহলে কি হবে, H প্লাস হয়ে গেল। তাহলে ইলেকট্রন, একটা ইলেকট্রন কোথায় আছে, সেটা কে কক্ষে ছিল, কে কক্ষে একটা ইলেকট্রন ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে কি হবে, এটা কে কক্ষ মানে ভূমি স্তর, ওখানকার শক্তি কত, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তা কি বলা হচ্ছে যে ভূমি স্তরে অবস্থিত কোন মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে, কোন মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তার নাম হচ্ছে আয়নায়ন শক্তি। তাহলে কি বললাম, আমরা বলছি ভূমি স্তরে অবস্থিত কোন মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হবে তার নাম হচ্ছে আয়নায়ন শক্তি। আর ঠিক সেম ভাবে যে পরিমাণ ধনাত্মক ন্যূনতম বিভব দিতে হবে তার নাম হচ্ছে আয়নায়ন বিভব। এখন আমি আয়নায়ন শক্তির ক্যালকুলেশনটা করব। আমি বলেছি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভূমি স্তরের শক্তি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি করব, আমরা ওই ইলেকট্রনটাকে আয়নে মানে ইলেকট্রন বলছি পরমাণুকে আয়নে পরিণত করব, মানে ইলেকট্রনটাকে পুরো বাইরে বার করে দেবো। তাই ইলেকট্রন যখন ধরো এই কে কক্ষে ইলেকট্রনটা ছিল, এই নিউক্লিয়াস এই ফার্স্ট কক্ষে ইলেকট্রনটা ছিল, কে কক্ষে ইলেকট্রনটা এখানে ছিল, ইলেকট্রনটাকে পুরো বাইরে করে বের করে দেওয়া মানে কি হচ্ছে, ইলেকট্রনের উপর কিন্তু কোনো এই নিউক্লিয়াসে কোনো ফোর্স বা বল প্রয়োগ করবে না, বল থাকবে না। তার মানে স্থিতি শক্তি কত হলো, স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি কত, 0। তাহলে কারণ তোমরা জানো যে স্থিতি শক্তির জন্যই কিন্তু মানে এইটা আসে, এই তড়িৎ আকর্ষণ বলের জন্য কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা আসে। নেক্সট এই যে এছাড়া কি বলছি যে ইলেকট্রনটাকে বাইরে বার করে পুরো দেওয়া হচ্ছে, তার মানে কি ইলেকট্রনের শক্তিও কিন্তু ন্যূনতম হচ্ছে। সেই শক্তির ন্যূনতম সূত্র থেকে আমরা কি জানি, কাইনেটিক এনার্জিও কত হবে, 0। টোটাল এনার্জি কত হলো, টোটাল এনার্জি হচ্ছে কি বলতে পারো, T সমান 0। তাহলে কি হলো, মাইনাস 13.6 ইবি থেকে আমরা শূন্য এনার্জিতে পৌঁছাবো বা শূন্য শক্তিতে পৌঁছাবো। তাহলে কি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, আমরা লিখতে পারি কত শক্তি প্রয়োগ করতে হবে, শূন্য এখানে বাদিকে ক্যালকুলেট করছি, 0 মাইনাস অফ মাইনাস 13.6, দ্যাট মিন্স কত হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাই কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি কত, 13.6 ইলেকট্রন ভোল্ট। এছাড়া আমি যদি আয়নায়ন বিভব ক্যালকুলেশন করি সেটা কি হবে যাবে, তোমরা ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা পড়েছিলে,
ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা সেখানে কি বলা হচ্ছে, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার সময় যে পরিমাণ গতিশক্তি বৃদ্ধি হবে শক্তি অর্জন করে তাকে বলা হবে 1 ইলেকট্রন ভোল্ট। তা আমি একটু আগে পেয়েছি যে আয়নায়ন শক্তি কত 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কটা ইলেকট্রনের জন্য? একটি ইলেকট্রনের জন্য। তাহলে আমরা কি বলতে পারি, একটি ইলেকট্রনের জন্য শক্তি বৃদ্ধি যদি 13.6 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে সেখানে বিভবটা কত বা ভোল্টেজটা কত? অবভিয়াসলি 13.6 ভোল্ট। তাহলে আয়নন বিভব কত? 13.6 ভোল্ট। উদ্দীপক বিভব, এই উদ্দীপক বিভব ব্যাপারটা কি? এই উদ্দীপক বিভব হচ্ছে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে আয়নন আর উদ্দীপকের মধ্যে। এটা হচ্ছে ইলেকট্রন এক স্টেট থেকে আর এক স্টেট, ধরো কে কক্ষ থেকে এল কক্ষে ধরো যাওয়ার জন্য যে পরিমাণ দিতে হবে, এল কক্ষ থেকে ধরো এম কক্ষে, কি কে কক্ষ থেকে ডাইরেক্ট এম কক্ষে যাওয়ার জন্য যে পরিমাণ বিভব দিতে হবে, ন্যূনতম ধনাত্মক বিভব, তার নাম হচ্ছে উদ্দীপক বিভব। তা আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এগুলো পেলাম, H+ এর ক্ষেত্রে বার করলাম। ঠিক সেম ভাবে একক আয়নিত হাইড্রোজেনের পরে আসছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তোমরা হাইড্রোজেনের ক্ষেত্রে 1টি ইলেকট্রন জানো, হিলিয়ামের ক্ষেত্রে জানো 2টি ইলেকট্রন আছে, লিথিয়ামের ক্ষেত্রে 3টি, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টি। তাহলে আমরা বলি যে একক আয়নিত হিলিয়াম সেক্ষেত্রে কি হবে Hc+, আর দ্বি আয়নিত লিথিয়াম Li+2, আর ত্রি আয়নিত বেরিলিয়াম Be3+। তাহলে Hc+, Li2+, Be3+, প্রত্যেকটা কিন্তু H+ এর সঙ্গে সেম। এগুলো তো মাথায় রাখবে, প্রত্যেকে কিন্তু সেম, কিন্তু এদের জাস্ট পার্থক্য কোথায় হয়, পার্থক্য অঙ্ক করার সময় কাজে লাগবে। যে হাইড্রোজেনের ক্ষেত্রে Z এর মান 1, Hc এর ক্ষেত্রে Z এর মান 2, লিথিয়ামের ক্ষেত্রে Z এর মান 3, আর বেরিলিয়ামের ক্ষেত্রে Z এর মান 4। এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তোমাদের দেখতে হবে এক্স-রে বা এক্স রশ্মি। বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করেছিলেন, তোমরা সবাই জানো। বর্তমানে বিভিন্ন কাজে লাগে, চিকিৎসা বিদ্যা থেকে শুরু করে মানে শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কিন্তু এক্স-রে আমাদের ব্যবহার করা হয়। তা এই এক্স-রে ব্যাপারটা কি? এক্স-রে হচ্ছে তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত বা ক্যাথোড রশ্মি। তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত বা ক্যাথোড রশ্মি কি করছে, সোজা গিয়ে টার্গেট বা কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করছে। আঘাত করলে কি হবে, ওই গতি শক্তির কিছু অংশ কি হবে, এক্স-রে রূপে নির্গত, একটা অদৃশ্য একটা রশ্মি নির্গত হয়। তাহলে এই যে অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, এই রশ্মি কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বিক্ষিপ্ত হয় না। এটা কি করে, এটা খুব পাতলা প্লেট সেগুলোকে ভেদ করতে পারে, কিন্তু খুব পুরু প্লেট যেমন সীসা, লোহা, এগুলো কিন্তু ভেদ করতে পারে না। বিজ্ঞানী রন্টজেন কিন্তু এই অদৃশ্য রশ্মি আবিষ্কার করেছিলেন। তা এর নাম হচ্ছে এক্স-রে। তা দেখো এই যে অদৃশ্য রশ্মিটা বার হচ্ছে, এরপরে আমরা একটু পরে পড়বো যে অদৃশ্য রশ্মিটা যে কয় প্রকার, কি কি, এবং সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। একটু দেখে নাও যে এই যে অদৃশ্য রশ্মিটাকে তীব্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা যেতে পারে, তা বা ফোটন কণার স্রোত হিসাবে বলতে পারো। সেই হিসাবে আমরা যেহেতু ফোটন কণার কোনো ভর নেই, সেই হিসাবে বলতে পারি E সমান কত, এনার্জি E সমান h নিউ। নিউ সমান কি, ওই বিকিরণের কম্পাঙ্ক, সেই হিসাবে নিউ সমান লেখা হয় c/λ। c সমান আছে ফোটনের বা আলোর বেগ বলতে পারো। তাহলে এই যে ইলেকট্রন কণা বা ক্যাথোড রশ্মি, ইলেকট্রন কণা যেহেতু আঘাত করছে, তাহলে এই যদি ইলেকট্রনের চার্জ হচ্ছে E, এই যদি v বিভব প্রবাহের মধ্যে দিয়ে যায়, তাহলে ওর শক্তি কত হচ্ছে eV। তাহলে সেই শক্তিটাই এখানে ব্যয় হচ্ছে, তাই লেখা হচ্ছে eV সমান h নিউ ইনটু ম্যাক্সিমাম, মানে কম্পাঙ্ক ম্যাক্সিমামের জন্য এটা হচ্ছে। তাহলে এখান থেকে লেখা যায় E সমান h ইনটু c/λ মিনিমাম। এখান থেকে ওই যে এক্স-রে ল্যামডা মিনিমাম কত, hc/eV। তাহলে এই ক্যালকুলেশনটা একটু মনে রাখবে, অঙ্ক করতে গেলে তোমাদের কাজে লাগবে। ল্যামডা মিনিমাম ইকুয়াল টু hc বাই, তাহলে আমরা কি পেলাম, এই ল্যামডা ইকুয়াল টু hc/eV, আর কি এনার্জি সমান আমরা জানি যে hc/λ। এখন এই এক্স-রে এর ক্ষেত্রে ল্যামডার মান 0.01 থেকে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম এর মধ্যে হতে পারে। তা যদি 0.01 অ্যাংস্ট্রম হয় সেক্ষেত্রে কি হবে, এর ল্যামডার মানটা কম,
এই ল্যামডার মান কম হলেই ইর মানটা বেশি হবে। ইর মান বেশি মানে ইর মান বেশি হলেই আমরা কি পাবো, সেখানে হচ্ছে এই এক্স-রে এনার্জিটাও বেশি হবে। তখন সেই এক্স-রে কে বলা হবে কঠিন এক্স-রে বা হার্ড এক্স-রে। কিন্তু যদি ল্যামডার মান 10 অ্যাংস্ট্রম হয়, সেক্ষেত্রে ল্যামডার মান যেহেতু বেশি, দেখো তাহলে ইর মান কম হবে। তখন সেক্ষেত্রে আমরা ওই এক্স-রে কে বলবো হচ্ছে সফট এক্স-রে বা কোমল এক্স রশ্মি। সফট এক্স-রে বা কোমল এক্স রশ্মি। নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী পড়াবো। তোমরা এই যে এক্স-রে নির্গত হচ্ছে, এক্স-রে দু রকম, একটা নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স-রে বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। প্রথম হচ্ছে নিরবচ্ছিন্ন এক্স রশ্মি। এই ব্যাপারটা কি দেখো, আমি বলছিলাম তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন কণা কোন ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণা স্রোত যেটা টার্গেটে ধরে আঘাত করছে, টার্গেটে অসংখ্য পরমাণু আছে, এটা মলিবডেনাম হতে পারে, ভারী ধাতু। তাহলে ইলেকট্রন, মনে করো কোন একটা ইলেকট্রন কে জিরো গতি সম্পন্ন, এই কে জিরো গতি সম্পন্ন ইলেকট্রন এই টার্গেটে গিয়ে আঘাত করলো। তাহলে টার্গেটে তো টার্গেটে তো একসঙ্গে তো অসংখ্য পরমাণুতে আঘাত করতে পারে না, কোন একটা পার্টিকুলার পরমাণুতে আঘাত করলো। তা ধরো এই পরমাণু, এই নিউক্লিয়াস আছে, এখানে অসংখ্য অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, কি আর সি ইলেকট্রন আছে, আঘাত করলো। এই আঘাত করার পরে কি হবে, এই যে যত এই ইলেকট্রন যত নিউক্লিয়াসের দিকে যাবে তত কিন্তু গতিশক্তি হ্রাস পাবে। শুধু তাই নয়, এই যে ইলেকট্রনের সঙ্গে এখানকার পরমাণু, এই যে পরমাণু একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের পরে কি হবে, শক্তির হ্রাস হবে। তাহলে মনে করো কে জিরো প্রাথমিক গতিশক্তি ছিল আর ডেল্টা কে পরিমাণ শক্তি হ্রাস হলো। এই ডেল্টা কে পরিমাণ শক্তি এক্স রে রূপে নির্গত হলো, এক্স রে রূপে বের হলো, এক্স রূপে বার হলো। তাহলে থাকলো কি পরিমাণ শক্তি, কে নট মাইনাস ডেল্টা কে। এই কে নট মাইনাস ডেল্টা কে পরিমাণ শক্তি নিয়ে আবার একটা পরমাণুকে আঘাত করলো, আর আবার একটা পরমাণু আঘাত করলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আবার মনে করো ডেল্টা কে পরিমাণ শক্তি হারালো, তার জন্য আবার কিন্তু এক্স রশ্মি পাবে। তাহলে আবার কত থাকলো, কে নট মাইনাস 2 ডেল্টা কে। এইভাবে কিন্তু পরপর শক্তি হারাবে, আর কি ইলেকট্রনের জন্য কি হবে, আমাদের যে এক্স রশ্মি পাবে। এই এক্স রশ্মিটা অটোমেটিক সবসময় চলতেই থাকবে। এই এক্স রশ্মি হচ্ছে নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। তা এই যে নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে তরঙ্গ দৈর্ঘ্যের নিচে কিন্তু কোনো এক্স রশ্মি পাওয়া যায় না, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হবে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য কি। নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে যে দেখলাম যে ইলেকট্রনটা যে পরমাণুর যে বাইরের কক্ষের কোনো কিছুর সঙ্গে আঘাত করছে, মানে ওটা যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। অনেক সময় কি হয়, এই যে কে কক্ষের ইলেকট্রন, এল কক্ষের ইলেকট্রন, কি এম কক্ষের ইলেকট্রন, ওই বাইরের ইলেকট্রনটা মানে যেটা ক্যাথোড রশ্মির যে স্রোত বা ইলেকট্রন কণার স্রোতটা গিয়ে কিন্তু এই কে কক্ষের ইলেকট্রনকে আঘাত করতে পারে, এল কক্ষের ইলেকট্রনকে আঘাত করতে পারে, এম কক্ষের ইলেকট্রনকে আঘাত করতে পারে। যদি কে কক্ষের ইলেকট্রনের সঙ্গে ধরো মনে করো বাইরের ইলেকট্রনের সঙ্গে আঘাত করলো, তাহলে সেক্ষেত্রে কি হলো, মনে করো কে কক্ষের একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে এলো এনার্জি পেয়ে, তখন কি হলো, এখানে একটা শূন্যস্থান তৈরি হলো। সেই শূন্যস্থান পূরণের জন্য এল কক্ষ থেকে কি হবে, এল কক্ষ থেকে ইলেকট্রন কিন্তু কে কক্ষে চলে আসবে, এম কক্ষ থেকে আবার ইলেকট্রন কে কক্ষে চলে আসতে পারে, কে এন কক্ষ থেকে ইলেকট্রন কে কক্ষে চলে আসতে পারে। তা আমরা কি দেখলাম, তাহলে কে কক্ষে হলো শূন্যস্থান, এটা পূরণের জন্য এল কক্ষ থেকে যদি ইলেকট্রন যদি কে কক্ষে আসে, তাহলে তার নাম বলা হবে কে আলফা, তার জন্য যে এক্সরে তার নাম কে আলফা। যদি এম কক্ষ থেকে ইলেকট্রন কে কক্ষে, তার নাম হচ্ছে কে বিটা। এন কক্ষ থেকে যদি কে কক্ষে ইলেকট্রন চলে, তার নাম কে গামা। তাহলে এই কিন্তু আমরা এরকম এক্স রশ্মি পেতে পারি, কে আলফা, কে বিটা, কে গামা। এই যে এক্স রশ্মি, এর নাম হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী আমরা বলতে পারি। আবার ধরো এল কক্ষে শূন্যস্থান হলো, এল কক্ষে শূন্যস্থান তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে, এম কক্ষ থেকে ইলেকট্রন তখন এল কক্ষে চলে আসবে, তার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে এল আলফা। আর এন কক্ষ থেকে যদি এল কক্ষে, তাহলে বলা হবে এল বিটা। এভাবে এল আলফা, এল বিটা, এল গামা, এইগুলো কিন্তু আমরা এক্স রশ্মি বর্ণালী আমরা পেতে পারি।
তাহলে এই যে এক্স রশ্মি আলোচনা করা এর নাম হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। এখন আমরা পড়বো এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর উপর বিজ্ঞানী মোজলে অনেক গবেষণা করেছিলেন, সেই নিয়ে আলোচনা আমরা করবো। তোমরা দেখো মোজলের সূত্র বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানী মোজলে তিনি কি করলেন, তিনি প্রথমে পর্যায় সারণীটা একটু খেয়াল করলেন যে পর্যায় সারণীতে কি বলা ছিল। ওখানে বলা ছিল বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম ওদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, ওখানে বৃদ্ধি পায় এই কথাটা আছে। তা বিজ্ঞানী মোজলে কি করেছিলেন, এই যে ক্যারেক্টারিস্টিক্স এক্স রে রেডিয়েশন বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে উনি এসআই, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ক্রোমিয়াম, এফি, আয়রন এরকম বিভিন্ন মৌল পরপর তিনি নিয়েছিলেন। নেওয়ার পরে এদেরকে টার্গেট হিসাবে ব্যবহার করলেন, লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহার করলেন। করার পরে তিনি দেখলেন যে প্রত্যেকটার জন্য প্রত্যেকটার উপরে টার্গেট হিসেবে ব্যবহার করার প্রত্যেকটার উপর কি করলেন, ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন স্রোত দেওয়ার ফলে যে এক্স রে বার হচ্ছে, বৈশিষ্ট্যমূলক এক্স রে বার হচ্ছে, যে কে আলফা, কে বিটা বা এল আলফা, এল বিটা, এল গামা আমরা যেগুলো বলেছি, সেগুলো কি তাদের কম্পাঙ্ক তিনি বিশ্লেষণ করলেন। সেই কম্পাঙ্কের বর্গমূল রুট নিউ, কম্পাঙ্কের বর্গমূল তিনি দেখলেন যে এদের পারমাণবিক সংখ্যার সঙ্গে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। এদের পারমাণবিক সংখ্যা, মৌলগুলির পারমাণবিক সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আবার রুট নিউও বৃদ্ধি পাচ্ছেন। তাহলে গ্রাফটা যেমন সংখ্যা আগে কেমন দেখাবে, যদি এই বরাবর যদি অ্যাটমিক নাম্বার নেওয়া হয় বা পারমাণবিক সংখ্যা নেওয়া হয়, আর এই বরাবর যদি রুট নিউ বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্কের বর্গমূল নেওয়া হয়, তাহলে আমরা কি পাবো, একটা স্ট্রেট লাইন। উনি দেখেছেন একটা স্ট্রেট লাইন পেলেন। তা এর থেকে ইনি পরীক্ষালব্ধ, এটাও পরীক্ষামূলক প্রমাণ করেছিলেন। এবং এর থেকে ইনি কি বললেন, কোন বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কোন চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, দ্যাট ইজ রুট নিউ, ভেরি প্রপোর্শনাল টু জেড। জেড হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এটাই কিন্তু মোজলের সূত্র। তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে মোজলের সূত্রটি বিবৃত করো, তাহলে কি বলবে, কোন বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কোন চূড়ার কম্পাঙ্কের বর্গমূল ওই মৌলের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমানুপাতিক। মোজলের যে সূত্র বললাম, রুট নিউ প্রপোর্শনাল টু জেড, এই যে সূত্রটা মোজলের কাজের গুরুত্বটা আমাদের একটু জানতে হবে। এখানে কি বলা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে কোন মৌলের পরিচায়ক হিসাবে কিন্তু এই যে মোজলের সূত্রটা কাজে লাগে। মৌলের পরিচায়ক মৌলের পরিচয়টা কি, সেই পরিচয় দিতে কিন্তু মোজলের সূত্র কাজে লাগছে। 2 নম্বর হচ্ছে এই যে মেন্ডেলিভের পর্যায় সূত্রে মেন্ডেলিভ যখন পর্যায় সূত্রটা বলেছিলেন বা পর্যায় সারণী যখন তৈরি করেছিলেন, তখন তিনি কিছু সামান্য কিছু পরীক্ষার উপরে বেস করে তিনি মৌলগুলিকে সাজিয়েছিলেন। কিন্তু এই মোজলে আসার পরে মোজলে তার সূত্রের মাধ্যমে সেগুলোকে আরো সঠিকভাবে তিনি নির্ণয় করেন এবং মৌলগুলিকে কেন ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে বা আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী মৌলগুলিকে কেন পরমাণু সংখ্যার ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে, সেগুলো তিনি কিন্তু বলে দেন ঠিক করে। এরপরে এছাড়া 3 নম্বর কি বলা হচ্ছে, যে পর্যায় সারণীতে কতগুলি ফাঁকা ঘর ছিল, সেখানে কোন মৌল বসবে, কোন মৌলের পরমাণু বসবে, সেগুলো কিন্তু জানা ছিল না। মোজলে সেগুলো করে দেখান। 4 নম্বর হলো যে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটস যে মৌলগুলি আছে, সেগুলি কোথায় বসবে পর্যায় সারণীতে, সেগুলো কিন্তু করে দেখান। 5 নম্বর হলো যে ইউরেনিয়াম থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে তিনি ঠিক মতো সাজিয়েছিলেন। তাহলে মোজলের কাজের গুরুত্ব এই 1, 2, 3, 4, 5টা পয়েন্টের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই পরমাণু চ্যাপ্টার সংক্রান্ত কতগুলি প্রবলেম করব। 1 নম্বর প্রবলেম হচ্ছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। ভূমি স্তরে যাওয়ার জন্য এই পরমাণু থেকে কতগুলি বর্ণালী রেখা বার হতে পারে। তাহলে কি, ইলেকট্রনটা কোথায় আছে, n-তম স্তরে।
সেখান থেকে কোথায় আসবে ভূমি স্তরে। তা দেখো এখানে যে n সংখ্যক স্তর আছে সেখান থেকে আসবে কোথায় ভূমি স্তরে। তা আমরা জানি যে দুটি স্তরের মধ্যে সংক্রমণ ঘটে, প্রতি জোড়া বা দুটি স্তরের মধ্যে সংক্রমণ একমাত্র ঘটতে পারে, আর প্রত্যেক স্তরে একটি করে বর্ণালী রেখা পাওয়া যাবে। তা এই জন্য আমরা কি বলতে পারি যে সেই ম্যাথমেটিক্সে পারমিউটেশন কম্বিনেশন ধারণা থেকে কি পাচ্ছি যে n সংখ্যক বস্তু আছে, n সংখ্যক বস্তু থেকে আমরা মানে প্রত্যেক দুটি করে বস্তু নিয়ে আমরা কম্বিনেশন করব। যে তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা এখানে কি লিখতে পারি nc2 সম্ভাব্য বর্ণরেখা কতগুলো হবে nc2, এটাই কিন্তু অ্যান্সার হবে। এই nc2 টাকে তোমরা একটু ভাঙলে তোমরা বুঝতে পারবে nc2 কত হয়। nc2 সমান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। NCR এর সূত্র NCR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r। এটাকে একটু ভাঙো, কত হচ্ছে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ইনটু 1 বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এটা কাটলো, দ্যাট মিন্স কত হলো হাফ n ইনটু n মাইনাস 1। তাহলে কতগুলি বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে হাফ n ইনটু n মাইনাস 1। সেকেন্ড প্রবলেম, হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান 109737 পার সেমি বা সেমি ইনভার্স বামার শ্রেণী বা বামার বর্ণালীর নিঃসৃত বিকিরণের হ্রস্বতম মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। এই এখানে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, পরীক্ষার সময় হ্রস্বতম দীর্ঘতম দুটোই বলে দেয়। তা দেখো এখানে সূত্র এটা লাগবে, সেটা হচ্ছে শুরু করছে অঙ্কটা দেখে নাও 1 বাই ল্যামডা ইকুয়াল টু r ইনটু 1 বাই n সাফিক্স f স্কয়ার মাইনাস 1 বাই n সাফিক্স i তার স্কয়ার। এটা একটু খেয়াল রাখো, এই ইনিশিয়াল থেকে ফাইনালে ইলেকট্রনটা ঝাঁপাবে। তোমরা জানো বামার শ্রেণী মানে কি, বামার শ্রেণী মানে প্রথমে লাইমান শ্রেণী আছে, লাইমান শ্রেণীতে কি ছিল ইলেকট্রন 2 3 4 5 পরপর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ঝাঁপায়। আর বামার শ্রেণীর ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন বা ঝাঁপায় পথ থেকে 3 4 5 থেকে 2 এ। তাহলে কি লিখতে পারি nf ইকুয়াল টু nf সমান 2 আর ni ইকুয়াল টু 3 4 5 ইনফিনিটি। এই কিন্তু nf সমান 2 3 4 5 ইনফিনিটি থেকে 2 তে ঝাঁপাতে পারে। তা আমরা এখানে বার করব যে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের মান। তা এই এক্সপ্রেশন বা এটা থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, খেয়াল করো যে ল্যামডার মান সবচেয়ে ছোট নিতে হবে, ছোট পাওয়া যাবে, ছোট বার করতে হবে। তাহলে যদি আমি এই ni এর মান মানে এটা 3 নেওয়া হয়, 3 নিলে কি হচ্ছে এক্সপ্রেশনটা আবার একটু লিখছি আমি 1 বাই ল্যামডা ইকুয়াল টু r ইনটু 1 বাই 2 স্কয়ার মানে 4 বাই 1 বাই ni স্কয়ার। যদি ni সমান 3 না হয় মানে ni এর মান ছোট নিলাম, 1 বাই ছোট সংখ্যা মানে বড় হয়ে যাচ্ছে, কোন সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলাম কি হলো ছোট হলো। তারপরে এই ল্যামডা বার উল্টে দিতে হবে, ছোট সংখ্যাকে উল্টে দিলে কি হবে বড় হয়ে যাবে। আবার বলছি এই ni এর সর্বনিম্ন মান ছোট মান 3, সর্বোচ্চ মান হচ্ছে ইনফিনিটি। যখন এখানে ni মানে 3 নিলাম, ছোট নিলাম, 1 বাই ছোট স্কয়ার মানে ছোট, 1 বাই ছোট স্কয়ার ছোট মানে কি 1 বাই যেহেতু বড় হয়ে যাচ্ছে, কোন সংখ্যা থেকে বড় বাদ দিলাম, বড় বাদ দিলে ছোট হয়ে যাচ্ছে, 1 বাই ল্যামডা, তাহলে ল্যামডা উল্টে দিলে কি হবে তাহলে বড় হয়ে যাবে, তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমার বার করতে ল্যামডার মান হচ্ছে সর্বনিম্ন। সেক্ষেত্রে দেখো যদি এটা এই সর্বোচ্চ মানটা নিই ইনফিনিটি নিই, সেক্ষেত্রে কি হচ্ছে
সর্বোচ্চ মান, কোন সংখ্যাতে সর্বোচ্চ বাদ দিলে কি হবে, সর্বনিম্ন হবে। সেই সর্বনিম্নটাকে আমি যদি উল্টে দিই তাহলে তাহলে কি হবে, ল্যামডাটা তাহলে হচ্ছে কিন্তু ছোট হয়ে যাবে। সেই হিসাবে দেখলে কি পাওয়া যাচ্ছে, যখন হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে এন আই সমান ইনফিনিটি, তাহলে আমরা কি লিখবে এখানে 1/λ ইকুয়াল টু r ইনটু 1/4, 1/infinity দ্যাট মিন্স 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/λ r ইনটু 1/4 দ্যাট মিন্স 1/λ ইকুয়াল টু r/4 বা ইমপ্লাইজ দ্যাট λ ইকুয়াল টু কত হচ্ছে 4/r। 4/r এখানে আর এর মানটা বসালাম 109737। তোমরা এখানে একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত কি দাঁড়াবে 3640 অ্যাংস্ট্রম। এটা তোমরা বার করবে, এই কিন্তু অ্যান্সার হবে। এটাই কিন্তু হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য। আর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে এনআই সমান আমরা ধরবো 3 ধরবো। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী রেখা তরঙ্গদৈর্ঘ্য 4861 অ্যাংস্ট্রম। বলা হচ্ছে কোন দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে ইলেকট্রনের সংকলনের জন্য এই রেখার উৎপত্তি হয়। তা খেয়াল করো, এই যে বর্ণালী পাওয়া যাচ্ছে মানে কি ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে। তাহলে শক্তির পার্থক্যটা কি লিখতে পারি, ডেল্টা ই সমান লিখবো এইচ নিউ। এইচ নিউ মানে কত, এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ নিউ ইকুয়াল টু এইচ ইনটু সি বাই ল্যামডা। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে এই যে 4861 অ্যাংস্ট্রম। এই মানগুলো যদি আমি বসাই, এইচ এর মান 6.625 এবং 10 টু দি পাওয়ার -27, সি এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হয়। মিটারটাকে সেমি করলে কত হবে 10 টু দি পাওয়ার 10 বাই এই ল্যামডা কত হচ্ছে 4861 অ্যাংস্ট্রম কে সেমিতে করলে 10 টু দি পাওয়ার -8 সেমি হয়ে যাবে। করলে ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে তোমাদের কি আসবে, এটা আর দিয়ে কিন্তু চলে আসবে। সেই আর কে আমরা ইভি করব। ইলেকট্রন ভোল্ট বানাতে গেলে কি করতে হয়, ইভি বা 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -12 বার। ওটা দিয়ে আমরা ভাগ করলে আমরা কি পাবো, এটা করে দেখবে তোমরা 2.55 ইলেকট্রন ভোল্ট। আর এই যে আমরা ডেল্টা ই কত পেলাম, ডেল্টা ই সমান পেলাম 2.55 ইলেকট্রন ভোল্ট। এখন দেখতে হবে এই ডেল্টা ইটা কোন দুটি স্তরের মধ্যে শক্তি পার্থক্য। আমরা এই ক্লাসে কি শিখেছি, বা আগের ক্লাসে আমরা বলেছিলাম En ইকুয়াল টু -13.6 বাই n স্কয়ার। অবভিয়াসলি এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তা এই n এর মান 1 হলে ভূমি স্তর, 2 হলে দ্বিতীয় স্তর, 3 হলে এই পরপর চলবে। তাহলে E1 কত, n এর মান 1 বসালে E1 পাওয়া যাচ্ছে। E1 ইকুয়াল টু কত বসালে দেখো -13.6 বাই 1 স্কয়ার দ্যাট মিন্স -13.6 eV। n সমান 2 বসাও, এখানে E2 কত পাচ্ছ -13.6 বাই 2 স্কয়ার। এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে পাচ্ছ -3.4 ইলেকট্রন ভোল্ট। এর এর মান 3 বসাও, E3 কত হবে এনার্জি -13.6 বাই এটা ডাইরেক্ট করলে কত 9 হবে। তাহলে কত হচ্ছে, এটা হবে -1.51 eV। আর n এর মান যদি 4 বসাই তাহলে n ইকুয়াল টু 4 এর জন্য কি হবে, E4 সমান -13.6 বাই 4 স্কয়ার মানে 16। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, পাবো -0.85 ইলেকট্রন ভোল্ট। E1 E2 E3 E4 এর মানগুলো খেয়াল করে দেখতে পাচ্ছ যে E1 এর মানটা অনেক বড়, E2 এর মানটা আরো কম, E3 এর মানটা কম, E4 এর মানটা আরো কম। মানে নেগেটিভ সাইনটা বাদ দিলে যেটা বোঝায়। তাহলে E2 E1 করলে কিন্তু 2.55 আসবে না, দেখেই বোঝা যাচ্ছে 13.6 আর কোথায় 3.4।
E3 মাইনাস E2 করলে কি হচ্ছে তাও কিন্তু আসার চান্স নেই মনে হচ্ছে, তবু আমি দেখছি E3 মাইনাস E2 দেখো তো কত হয়। E3 মাইনাস E2 করলে কত হচ্ছে, E3 হচ্ছে মাইনাস 1.51 মাইনাস কত মাইনাস 3.4 করলে গেট কত হচ্ছে 1.89 ইলেকট্রন ভোল্ট। আর যদি E4 মাইনাস E2 করা হয়, E4 হচ্ছে মাইনাস 0.85 মাইনাস মাইনাস অফ 3.4 তাহলে কত হলো 3.4 মাইনাস 0.85, এটা কত হলো 5 আর 5 8 9 9 5 14 2.55 ইলেকট্রন ভোল্ট। দেখে নাও মিলে গেছে, E4 থেকে E2 বাদ দিলে কিন্তু 2.55 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। তাহলে কি দেখালো, কি দেখাচ্ছে যে এই 4 নম্বর আর 2 নম্বর এই দুই কক্ষপথের মধ্যে কিন্তু এনার্জি লেভেলের পার্থক্য কত 2.55 ইলেকট্রন ভোল্ট। সেই হিসেবে বলা যায় ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে সংক্রমণ হবে।